সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি পর্ষদের টেস্ট পেপারের সেট 2 নিয়ে, অর্থাৎ আমরা কিন্তু করব পেজ নাম্বার 381 অঙ্কগুলো। কোন অঙ্ক করব আমরা? একের দাগের সব অঙ্কগুলো করব, এমসিকিউ, দুয়ের দাগের করব শূন্যস্থান, এবং তিনের দাগের সত্য মিথ্যাগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, ঠিক আছে? আর আগের দুটো ভিডিওতে আমি কিন্তু সেট 1 পুরো আলোচনা করেছিলাম। সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। তারপরে কিন্তু আজকের এই ভিডিও তোমরা দেখা স্টার্ট করো, ঠিক আছে? ওকে, তাহলে চলো আজকে আর আমরা একদম বেশি কথা বাড়াবো না। কোন টেস্ট পেপার দেখে নাও, এখানে পর্ষদের টেস্ট পেপার। এই টেস্ট পেপার থেকেই আমরা করব। তো কথা না বাড়িয়ে আমরা প্রথমেই যাব একের দাগের এমসিকিউতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। দেখো আমরা প্রথমেই একের দাগের এক থেকে স্টার্ট করব, যেখানে দেখবে বলে দিয়েছে আসল ও 5 বছরের সরল সুদের অনুপাত কত বলে দিয়েছে? 10:3। তার মানে দেখো আসল এবং সুদের অনুপাত। তাহলে দেখো আমি প্রথমে এখানে এরকম ভাবে লিখি যে এখানে দেখো বলে দিয়েছে আসল ও সুদের অনুপাত। তাহলে আমরা এখানে কি লিখবো? আসল ইস টু সুদ, তাদের অনুপাত দেখো কত বলে দিয়েছে? 10:, বলে দিয়েছে কিন্তু 3, তাই তো? তার মানে তোমরা বুঝতেই পারছো আসলটা কত। আসলটা হলো 10। আসল মানে কি? পি। পি হলো কত? 10। তারপরে দেখো সুদ, সেটা হলো কত? 3, তাই না? দেখো আই, আইটা হলো কত? 3, ঠিক আছে? তারপরে দেখো টাইমটা দেখো বলেই দিয়েছে 5 বছর। তাহলে দেখো আমরা এখানে লিখবো কত? 5। পাশে দেখো লিখে রাখছি বছর বলে 5 বছর। তাহলে আমাদের কাছে সুদের হার মানে আর এর পরিমাণটা কি জানতে চেয়েছে। তাহলে চলো আমরা আর এর পরিমাণটা এখান থেকে বের করব। তাহলে আমরা সরল সুদের সূত্র কি জানি? আই সমান সমান পিটিআর বাই 100, তাই তো? আই সমান সমান পিটিআর বাই কি লিখবো আমরা? 100। তাহলে দেখো আই এর জায়গায় কত বসাবো? আই মানে হলো 3, 3 বসাবো। তারপরে দেখো পি এর জায়গাতে কত বসাবো? আসলটা কত? 10। তারপরে দেখো টি, টাইমের জায়গাতে কত বসাবো? 5। তাহলে লিখবো 5। আর এর জায়গাতে কত বসাবো? এই আর এর মানটাই আমরা জানি না। তাহলে আর এর জায়গাতে আমরা কত বসাবো? আর। নিচে কত বসাবো? 100। তাহলে চলো কাটাকুটি করি। দেখো নিচে একটা শূন্য, ওপরে একটা শূন্য, কাটবো। তারপরে দেখো 5 একে 5, 5 দুয়ে 10, তাই না? তাহলে দেখো এই যে দুইটা দাগের নিচে রয়েছে, এই দাগের নিচে, তাহলে দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে 3-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেলে কত হবে? 3-এর সাথে আমরা 2 গুণ করব। তাহলে এখানে কত হচ্ছে? 3 দুগুণে 6। তাহলে আর সমান সমান কত পাচ্ছি আমরা? 6%। তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার। দেখো এবারে আমরা কিন্তু করব একের দাগের দুয়েরটা। তো দেখো একের দাগের 2-এ কি বলে দিয়েছে? এ এক্স এর স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0। এবারে বলছে কোন শর্তে এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0 দ্বিঘাত সমীকরণের একটা বীজ শূন্য হবে, ঠিক আছে? আচ্ছা এবারে দেখো আমি তোমাদেরকে বলি বীজ মানে কি? বীজ, বীজ মানে হলো এক্স, ঠিক আছে? এই এক্স গুলোকে কি বলা হয় বলো তো? এক্স গুলোকে বলা হয় বীজ। এক্স গুলোকে কি বলা হয়? বলা হয় বীজ। আচ্ছা এই যে এ, তারপরে বি, তারপরে সি, এইগুলোকে বলা হয় কি? এই যে এ কমা বি কমা সি, এইগুলোকে বলা হয় কি? চলরাশি, ঠিক আছে? কি বললাম? চলরাশি। তাহলে বীজ মানে কোনটা? এক্স। এইবারে দেখো বলেছে কোন শর্তে এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ হবে শূন্য। তাহলে দেখো আমরা যখন কোনো দ্বিঘাত সমীকরণ দেখতে পাই, তাকে যখন আমরা সমাধান করি, ঠিক আছে? ভাবো কোনো দ্বিঘাত সমীকরণ রয়েছে, ভাবো এরকম একটা দ্বিঘাত সমীকরণ, ভাবো 2x² প্লাস ভাবো এরকম রয়েছে 3x প্লাস 5 = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবারে আমরা যদি এটা সমাধান করি, ভাবো মিডিল টার্ম করা হলো, উৎপাদকে বিশ্লেষণ করা হলো, করে আমরা যখন এরকম ভাবে উৎপাদকে বিশ্লেষণ করি, করে করে আমরা দেখবে একটা মান বের করি, দেখবে এরকম ভাবে কিছু একটা মান বের হয়, দেখবে x+3 আর x+5 এরকম কিছু একটা দেখবে মান আসে। তারপর এখান থেকে দেখবে আমরা x এর দুটো মান পাই, তাই না? একটা x সমান সমান দেখবে -3, আর একটা ভাবে x সমান সমান -5, এরকম দুটো আমরা মান পাই। তাহলে এই দেখো x এর দুটো মান পেলাম,
তাই তো? তাহলে একটা বীজ এই যে দেখো, এই একটা বীজ, এই একটা বীজ। বোঝা গেল? তাহলে দেখো x এর দুটো মান মানে কি? দুটো বীজ পেলাম আমরা। দুটো বীজ পেলাম। তাহলে যেকোনো দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কি পাই? দুটো বীজ পাই। বোঝা গেল? তাহলে আবারও বলি, যেকোনো দ্বিঘাত সমীকরণ থেকে আমরা সেটাকে যদি সমাধান করি তাহলে কি পাবো? দুটো বীজ পাবো। এবারে আমাদের এই প্রশ্নের মধ্যে কি বলেছে? বলে দিয়েছে কখন একটা বীজ শূন্য হবে। কখন একটা বীজ শূন্য হবে? ভাবো, এইটা হলো শূন্য আর এটা কিছু একটা মান বেরোলো। মানে একটা শূন্য হবে আর একটা শূন্য হবে না। এটা কখন হবে? ঠিক আছে? তো এটাই আমাদের কাছে জানতে চেয়েছে। তো দেখো আমাদের এখানে বলে দিয়েছে কখন একটা বীজ শূন্য হবে। তাহলে বীজ মানেই আমি তোমাদের কি বলেছি? বীজ মানেই তোমাদের আমি বলেছি এক্স। তাহলে আমি কি করব দেখো, এই যে এক্স এর জায়গাতে শূন্য বসাবো, তাহলেই আমাদের হয়ে যাবে। দেখো এক্স এর জায়গাতে আমি শূন্য বসাবো, তাহলে দেখো এ যেমন আছে আছে গুণ চিহ্ন, তারপরে দেখো এখানে এক্স এর জায়গায় কত বসাবো? জিরো, মাথায় স্কোয়ার। আবার দেখো বি, এক্স এর জায়গাতে কত বসাবো? জিরো। তারপরে দেখো সি, এরকম জিরো। তাহলে দেখো এ এর সঙ্গে জিরো গুণ করলে কত হবে? জিরো। বি এর সঙ্গে জিরো গুণ করলে কত হবে? জিরো প্লাস সি। তাহলে কত হচ্ছে? সি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে সি এর জায়গায় যদি জিরো বসানো হয় তাহলে একটা বীজ হবে শূন্য। ঠিক আছে, বোঝা গেল? এবারে চলো এটা আমরা একবার যাচাই করে দেখি তো, যে সত্যি কি সি এর জায়গায় জিরো বসালে একটা বীজ শূন্য হয়? এরকমটা কি সত্যি হয়? চলো একবার যাচাই করে দেখি। তার আগে বলে রাখি, এই অঙ্কটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। তোমরা অপশানে আগে টিক মেরে নেবে যে সি ইজ ইকুয়াল টু জিরো হলে, সি ইজ ইকুয়াল টু জিরো হলে একটা বীজ শূন্য হয়। এবারে সত্যি কি হয় সেটা একবার আমরা যাচাই করে দেখে নিই না, তাহলেই তো হয়ে যাবে। সি যদি জিরো হয় তাহলে একটা বীজ নাকি শূন্য হয়। চলো তো দেখি তো, সত্যি সি এর জায়গায় জিরো হলে একটা বীজ শূন্য হয় কিনা। তো দেখো, আমরা এ এক্স স্কোয়ার যেমন আছে আছে প্লাস বি এক্স যেমন আছে আছে, তাহলে আমরা এখন কি শিখলাম? যে সি এর মান জিরো হলে, সি এর মান জিরো হলে একটা বীজ নাকি শূন্য হয়, মানে এক্স এর একটা মান শূন্য হয় আর একটা মান শূন্য হয় না। ঠিক আছে, তো দেখি সত্যি কি এটা সম্ভব কিনা। সি সমান সমান সত্যি জিরো হলে এক্স এর দুটো মানের মধ্যে একটা মান জিরো হয় কিনা দেখি। তাহলে দেখো, এ এক্স স্কোয়ার বি এক্স স্কোয়ার শূন্য, সব যোগ করলে আমরা কি পাবো? এ এক্স স্কোয়ার প্লাস কি বি এক্স ইজুকাল টু জিরো। এবারে আমরা কমন নেব। হ্যাঁ দেখো, এই দুটো জায়গা থেকে কি কমন যাবে? এক্স। তাহলে পড়ে থাকবে এ এক্স স্কোয়ার থেকে যদি এক্স কমন যায় তাহলে পড়ে থাকবে কি? এ এক্স প্লাস এখান থেকে এক্স কমন গেলে পড়ে থাকবে বি। এবারে দেখো এক্স এর দুটো মান আমি বের করব। দেখো প্রথমত এই রকম হতে পারে ব্যাপারটা, যে এক্স এর সাথে গুণ রয়েছে তো এই অংশটা, তাই না? তাহলে এক্স সমান সমান কি হতে পারে? এক্স সমান সমান এই পুরো অংশটা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে? ভাগ, মানে এ এক্স প্লাস বি। ঠিক আছে, তাহলে বলো এখানে এই যে দেখো শূন্যের সাথে কিছু ভাগ করলে কি হয়? শূন্য হয়। তাহলে দেখো এক্স এর মান জিরো বেরোলো যখন এই পুরো অংশটাকে আমি সমান চিহ্নের এই দিকে পাঠালাম। কিন্তু যদি আমি এই অংশটাকে এই দিকেই থাক, এই এক্সটাকে আমি যদি এই সাইডে পাঠিয়ে দিই তাহলে কেমন হবে ব্যাপারটা? মানে এ এক্স প্লাস বি, এই যে এই এক্সটা দেখো ভালো করে, এই এক্সটা এখানে গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা কত পাচ্ছি? এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু, শূন্যকে এক্স দিয়ে ভাগ করলে শূন্য, তারপরে দেখো প্লাস বি সমান চিহ্নের ওই সাইডে গেলে মাইনাস বি, তারপরে দেখবে এটা দেখো এখানে কি রয়েছে? গুণ রয়েছে, তাহলে এ ইজুকাল টু, এই এক্স ইজুকাল টু কত হবে? মাইনাস বি এর নিচে এ বসে যাবে, তাই না? তাহলে দেখো আমি এখানে এক্স এর দুটো মান পেলাম। দেখো এই যে দেখো এক্স এর মান জিরো, আবার দেখো এখানে এক্স এর মান কি পেলাম? মাইনাস বি বাই এ। তাহলে আমরা একটা বীজ কিন্তু শূন্য পাই। কখন পাই আমরা একটা বীজ শূন্য? যখন সি ইজ ইকুয়াল টু জিরো হয়। মনে রাখবে, হ্যাঁ, যখন সি ইজ ইকুয়াল টু জিরো হয় তখন সত্যি আমরা একটা বীজ শূন্য পাই, আরেকটা বীজ শূন্য পাই না। তাহলে অ্যান্সারে কিন্তু লিখবে সি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, চলো তিনের দাগে যাই।
তো দেখো এবারে আমরা আসবো কিন্তু 3-এর দাগে। তো দেখো 3-এর দাগের অঙ্কটা বারবার করানো হয়েছে। তো দেখো বলে দিয়েছে টেন থিটা ইনটু, দেখবে তারপরে আবার দেখো বলে দিয়েছে টেন কি বলেছে, 2 থিটা ইজুকাল টু, যদি 1 হয় তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কি, সাইন স্কোয়ার 2 থিটা প্লাস, দেখবে আমাদের কাছে জানতে চেয়েছে টেন স্কোয়ার 2 থিটা, এটার মান আমাদের কাছে জানতে চেয়েছে কত হবে। তাহলে দেখো আমরা কিভাবে করব। এখানে দেখো এই যে টেন 2 থিটা, এটা দেখো গুণ রয়েছে, এই সাইডে গেলে ভাগ হবে। তাহলে দেখো টেন থিটা যেমন আছে আছে, টেন 2 থিটা ওই সাইডে গেলে কি হবে, ভাগ হবে, টেন 2 থিটা ভাগ হলো। এইবারে তোমাদেরকে যেটা জিজ্ঞাসা করব সেটা হলো টেনের উল্টো কি বলো, টেনের উল্টো কট। তাহলে 1/10 মানে আমি কি লিখতে পারি, কট 2 থিটা যেমন আছে আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এবারে সেই পূরক কোণের সূত্র মনে রাখতে হবে। পূরক কোণের সূত্র কি, সেই পূরক কোণের সূত্র সেটা হলো কট থিটা ইজুকাল টু কত হয় বলো, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা। এগুলো মনে আছে তো, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো কি পূরক কোণের সূত্র, মনে রাখতে হবে। আবার এইটা মনে রাখতে হবে যে টেন থিটা সমান সমান কত হয়, টেন থিটা সমান সমান হয় কিন্তু কট 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এখানে এবারে তোমরা বলবে, তোমরা এবারে বলো এই যে কটের জায়গায় আমি কত বসাবো, কট মানে কত হবে, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? দেখো টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কটের জায়গায় আমি কি লিখবো, টেন 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গাতে কি লিখবো বলো, এই যে দেখো থিটাটা দেখো এই দিকে এসে থিটা বসেছে, তাহলে এখানে দেখো থিটার জায়গায় রয়েছে কি 2 থিটা, তাই না? আর এইটা যেমন আছে থাক। তাহলে টেন কত হচ্ছে, থিটা। বোঝা গেল তো? চলো এবারে আমরা কাটাকুটি করি। টেন আর টেন কেটে গেল, তাহলে থিটা, এই দেখো -2 থিটা এই সাইডে আসলে +2 থিটা, আর এইদিকে যেমন 90 আছে আছে, তাহলে এখানে হচ্ছে কত, থিটা আর 2 থিটা যোগ করলে হবে 3 থিটা, আর এখানে কত হচ্ছে 90। তাহলে এইবারে আমরা উল্টো দিকে পাঠাবো, এই যে তিনটাকে দেখো, তিনটা কি রয়েছে এখানে, গুণ রয়েছে, এই সাইডে গেলে হবে ভাগ। তাহলে থিটা ইজুকাল টু কত হবে, 30 হবে। তাহলে থিটার মান কত, 30 ডিগ্রি। তাহলে থিটার মান হলো কত, 30 ডিগ্রি। চলো এইবারে আমাদেরকে এইটার মান বের করতে হবে, এই যে দেখো এই যে এই অংশটার মান বের করতে হবে। এত দূর আশা করি বোঝা গেছে তো? তাহলে চলো আমি ওপরের অংশটাকে মুছে দিয়ে করছি। ওপরের এই অংশটাকে দেখো মুছে দিয়ে আমি এবারে মান বের করব। তাহলে দেখো আমাদের যে মানটা বের করতে হবে সেটা হলো, দেখতেই পাচ্ছ সাইন স্কোয়ার কি বলেছে, সাইন স্কোয়ার 2 থিটা প্লাস টেন স্কোয়ার 2 থিটা, টেন স্কোয়ার 2 থিটা। তাহলে এবারে চলো আমরা মান বসাই, হ্যাঁ। দেখো এখানে আমরা দেখো লিখবো সাইন স্কোয়ার 2 যেমন আছে আছে, থিটার জায়গাতে কত লিখবো, থিটার জায়গাতে থিটা মানে হলো 30 ডিগ্রি, ঠিক আছে। তারপরে দেখো আবার প্লাস টেন স্কোয়ার, পাশের অংশটাকে আমি মুছে দিই, পুরক্ষণের এই সূত্রটাকে আমি মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এখানে আমরা পাবো কত, পাবো কিন্তু 2 ইনটু থিটার জায়গায় কত লিখবো, 30 ডিগ্রি। তাহলে দেখি যোগ করে আমাদের কত হচ্ছে, সাইন স্কোয়ার, তাহলে এটাকে আমরা যোগ করে পাবো কত, 60 ডিগ্রি। আবার দেখো টেন, তাহলে 2 আর 30 গুণ করলে কত পাবো, 60 ডিগ্রি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমি পুরো এই অংশগুলোকে মুছে দিচ্ছি। এবারে সাইন 60-র মান তোমরা বলো, সাইন 60-র মান কি হবে, সাইন 60-র মান হবে কিন্তু √3/2, তাই তো, √3/2। তারপরে দেখবে এইখানে যেমন স্কোয়ার আছে, এখানে দেখো যেরকম স্কোয়ার আছে স্কোয়ারই থাকবে, প্লাস টেনের জায়গাতে আমরা কত লিখবো, √3। এবং এখানে দেখো যেরকম স্কোয়ার আছে, এই যে যেমন স্কোয়ার আছে স্কোয়ার থাকবে। তাহলে এবারে দেখো এই স্কোয়ারটা এইখানে বসলে কত হবে, শুধু 3 হবে।
এই 2 এর মাথায় বসলে কত হবে? 4 হবে। আবার দেখো এই স্কোয়ারটা √3 এর মাথায় বসলে কত হবে? হবে 3। বোঝা গেল? আচ্ছা, এর নিচে কিছু নেই মানে কি? 1। তাহলে চলো এবারে আমরা কি করব? লসাগু করব, করলেই হয়ে যাবে। তাহলে লসাগু কত হবে? 4। কোনাকুনি গুণ করি, হ্যাঁ দেখো, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 × 3, 4-এর সাথে 3 গুণ করলে 3 × 4 = 12। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 3 আর 12 যোগ করলে 15, 4। তাহলে 15কে 4 দিয়ে ভাগ করলে হবে কত? 4×3 = 12, বিয়োগ করলে 3। এই 3টাকে বসাবো এইখানে, 4টাকে বসাবো এইখানে। তাহলে এই হয়ে গেল অ্যান্সার। 3 পূর্ণ 3/4। ঠিক আছে, এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে আমরা করব 1-এর দাগের 4-এরটা। সেখানে দেখো কি বলে দিয়েছে। 1-এর দাগের 4-এ আমাদের বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্ত। একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে এবং সেই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হলো PQ, তাই তো? তাহলে দেখো আমি প্রথমে একটা বেশ বড় করে ও কেন্দ্রীয় বৃত্ত আঁকছি। এই যে দেখো, যার কেন্দ্র হলো ও। তাহলে ব্যাস, ব্যাস হলো এই যে এই লাইনটা হলো ব্যাস। ব্যাসের দেখো নাম কি বলে দিয়েছে? ব্যাসের নাম বলেছে PQ। তাহলে এই জায়গাটাতে আমি দেখো লিখছি P, আর এই জায়গাটাতে আমি লিখছি Q। তাহলে ব্যাস রয়েছে PQ, ও কেন্দ্রীয় বৃত্ত, পরিধির ওপর আর একটা বিন্দু। তাহলে এই হলো পরিধি, সেখানে আর যে কোনো একটা বিন্দু আমি নিয়ে নিলাম। এবারে বলেছে PR আর কিউ সমান PR। তাহলে দেখো এই দেখো PR আর কিউ মানে হলো এই বাহুটা, এই দুটো বাহু হলো সমান। PR = আর কিউ। তাহলে কোনো ত্রিভুজের যদি এই বাহুটার এই বাহুটা সমান হয়, দুটো বাহু সমান হলে তাকে আমরা কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? এবারে আমাদের কাছে জানতে চেয়েছে কোণ RPQ। RPQ মানে এই কোণটার মান কত জানতে চেয়েছে। তো দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো ত্রিভুজটা প্রথমত কি দাঁড়ালো? সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ আমি এখানে লিখছি, হ্যাঁ, PQR সমদ্বিবাহু, কারণ দুটো বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা হলো একটা কথা। তারপরে দেখো তোমরা সবাই জানো এটাকে আমি যদি মুছে দিই তাহলে এটা একটা অর্ধবৃত্ত হয়ে গেল। আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, মানে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি, তাই না? অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়, 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা শুধু সমদ্বিবাহু ত্রিভুজ বলবো না, বলবো কি? সমকোণী সমদ্বিবাহু। আমি তাহলে এটাকে কি বলবো? সমকোণী সমদ্বিবাহু। তাহলে এখানে দেখো আমি লিখে রাখছি সমকোণী, সমকোণী, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আবার আমি ছবিটাকে এঁকে দিই, হ্যাঁ। তাহলে বলো একটা ত্রিভুজের এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা কত? যেহেতু সমদ্বিবাহু মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই বাহুর উল্টো দিকের কোণের মাপ এবং এই বাহুর উল্টো দিকের কোণের মাপ কি হবে? একই হবে, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা সেটাই জানি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে এই বাহুটার সমান বাহুর উল্টো দিকের কোণ, সমান বাহুর উল্টো দিকের কোণ, বা এই যে এই বাহুটার উল্টো দিকের কোণ এবং এই বাহুটার উল্টো দিকের কোণ কি হয়? সমান হয়। ঠিক আছে, তাহলে বলো, তোমরাই বলো, তিনটে কোণের সমষ্টি কত? তিনটে কোণের সমষ্টি 180। সেখান থেকে আমি যদি এই 90টাকে বাদ দিই তাহলে কত থাকবে? 90 ডিগ্রি। এই বাকি 90 ডিগ্রি হলো এই দুটো কোণ মিলিয়ে, তাই না? এই দুটো কোণ মিলিয়ে 90। তাই তো, ত্রিভুজের তিনটে কোণ তো 180, তার মধ্যে এটা যদি হয় 90, তাহলে এরা দুজন মিলিয়ে 90। বোঝা গেল? দুজনে মিলিয়ে 90। তাহলে এক একটা কত করে? এক একটা কত করে? প্রত্যেকটা সমান হবে বলেই দিয়েছি। তাহলে প্রত্যেকটা সমান হবে মানে কি? এইটা তোমার 45, এইটা তোমার 45। দুটো কোণ কত করে হবে? 45 করে হবে। কারণ দুটো কোণ সমান। সমান কেন? কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান বলে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে এই কোণটার মান কত। তাহলে কোণ আর পি কিউ, আর পি কিউ, তাই তো? আর পি কিউ এর মান হলো 90কে 2 দিয়ে ভাগ করে দাও।
দুটো কোণ তো সমান ভাগে ভাগ হবে, কত হচ্ছে তাহলে 45 ডিগ্রি, তাই না? আমাদের কাছে জানতে চাই যে আরপি কিউ। হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। দেখো এবারে আমরা কিন্তু করব 5 দাগের অঙ্কটা, প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করা হলো, তাহলে আয়তন কতটা বৃদ্ধি পাবে? তাহলে দেখো, ভাবো একটা শঙ্কু রয়েছে, ভাবো এরকম একটা শঙ্কু রয়েছে, আমি আর বেশি আঁকছি না। আচ্ছা ভাবো এরকম শঙ্কু রয়েছে, এই শঙ্কুটার আয়তন কি হবে বলো তো? আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তারপরে দেখো বলে দিয়েছে ব্যাসার্ধকে একই রেখে যদি উচ্চতাকে দ্বিগুণ করে দেওয়া হয়, মানে ডবল করে দেওয়া হলো, এবার উচ্চতাকে, উচ্চতাকে যদি ডবল করে দেওয়া হয় তাহলে কি হবে? এখানে যদি উচ্চতা তোমার হয় এইচ, তাহলে এখানে তোমার উচ্চতা কত হয়ে যাবে? উচ্চতা হয়ে যাবে 2h। বোঝা গেল? যদি এরকম উচ্চতাকে ডবল করে দেওয়া হয় তাহলে এবারে বলো আয়তন কত হবে? বলো এবারে এইটার আয়তন কত হবে? হবে 1/3 পাই আর স্কোয়ার, আগে ছিল এইচ, এখন হয়ে যাবে উচ্চতা ডবল হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে? এইচ এর জায়গায় বসবে 2h, তাই না? বোঝা গেল? তাহলে দেখো আমি আরেকটা লাইন করছি, এই দুইটাকে আলাদা করে লিখছি, হ্যাঁ, আর এইগুলোকে সব একসাথে লিখছি। 1/3 পাই আর স্কোয়ার, দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ যেমন আছে আছে, শুধু এই দুইটাকে না আমি প্রথমে লিখছি, এইখানে লিখছি। তাহলে এবার তোমরাই আমাকে বলো, আগে আয়তন কত ছিল? আগে আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? এখন আয়তন কত হয়ে গেছে? 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ। বোঝা গেল? আগে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন হয়ে গেছে কি 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ। মানে আগের থেকে এখন আয়তন কি হয়ে গেছে? ডবল হয়ে গেছে। এবারে এই 1/3 পাই আর স্কোয়ার এইচটাকে না আমি শর্টে ধরে নিচ্ছি এক্স, এই পুরোটাকে 1/3 পাই আর স্কোয়ার এইচকে শর্টে আমি ধরে নিচ্ছি কি এক্স। তাহলে আমি কি লিখতে পারি? এখানে 2 যেমন আছে আছে, এই পুরোটাকে আমি ধরে নিয়েছি কি এক্স। তাহলে এখন আয়তন কত? এখন আয়তন হলো 2x। আগে আয়তন কত ছিল? 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে সেটাকে আমি কি ধরে নিয়েছি? এক্স। তাহলে আগে আয়তন ছিল এক্স, এখন আয়তন হয়ে গেছে 2x, ডবল হয়ে গেছে। তাহলে অনেকটা আয়তন বেড়ে গেছে, কত পার্সেন্ট বেড়েছে সেইটাই আমার কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো আগের থেকে এখন আয়তন কত বৃদ্ধি পেয়েছে বলো? এখন হয়েছে 2x, আগে ছিল এক্স, তাহলে 2x থেকে x বিয়োগ করলে কত হবে? x। তাহলে এবার শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে আমরা কি করে বের করব? নিচে লিখবো আগে আয়তন কত ছিল। আগে আয়তন কত ছিল? 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেটাকে আমি শর্টে ধরে নিচ্ছি এক্স। এখন আয়তন কতটা বেড়ে গেছে, কতটা বেড়ে গেছে, ঠিক আছে? এখন তো আয়তন হয়েছে 2x, ছিল x 2x, তাহলে বেড়ে গেছে কতটা x, সেইটাকে লিখবো উপরে। তাহলে উপরে লিখবো কতটা বেড়ে গেছে, নিচে লিখবো পূর্বের আয়তনটা, আগের আয়তনটা, ইনটু শতকরা কত জানতে চেয়েছে, তাহলে আমরা 100 বসাবো। তাহলে এবারে কি হবে? x আর x কেটে যাবে, পড়ে থাকবে কি 100, শুধু সেটাই পড়ে থাকবে 100%। বোঝা গেল? এই তো আমাদের হয়ে গেল। চলো নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে আমরা করব কিন্তু 6 দাগেরটা। তো দেখো 6 দাগে কি রয়েছে? 6 দাগে বলে দিয়েছে অনেকগুলো সংখ্যা দেখবে লেখা রয়েছে এবং এদের মধ্যমা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি আগে সংখ্যাগুলোকে সাজিয়ে নিই ছোট থেকে বড় অনুযায়ী। দেখো রয়েছে প্রথমে 33, ও সরি তার আগে রয়েছে আবার 32। তাহলে আমি দেখো ছোট থেকে বড় অনুযায়ী সাজাচ্ছি। হ্যাঁ, 32, তারপরে দেখো রয়েছে কত? 33, 33-এর পরে দেখো রয়েছে 48, 48-এর দেখো পরে রয়েছে এখানে 32 হলো, 33 হলো, 48, তারপরে 70, 70-র পরে কত হবে? 70-র পরে দেখো আমি ছোট থেকে বড় অনুযায়ী সাজাচ্ছি, তো 80 হবে, এবং তারপরে একদম লাস্টে গিয়ে কত হবে? 94। এবারে আমাদের, আচ্ছা এখানে আবার একটা 86 আছে, সরি, আবার 86 আছে, 86 তারপরে 94, তাই না? 86 তারপরে 94 লিখলাম। তাহলে এখানে কতগুলো সংখ্যা হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5 6 7,
তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে মধ্যমা কত হবে, মানে ঠিক মাঝখানে কে রয়েছে। তাহলে এর উত্তর তোমরা দেবে, আমি দেব না। এর অ্যান্সার কি হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, কারণ এই অঙ্ক অনেকবার করানো হয়েছে। ঠিক আছে, চলো আমরা এবারে চলে যাব 2 এর দাগের অঙ্কে। তো দেখো এবারে আমরা 2 এর দাগের শূন্য স্থানে আসব। তো দেখো 2 এর দাগের শূন্য স্থানে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে যদি চারটে সংখ্যা, কি কি বলেছে, এক্স কমা 3x, তারপরে কমা দিয়ে রয়েছে 3, এবং আরেকটা কি বলেছে ওয়াই, এবং ওয়াই যদি সমানুপাতে থাকে, তাহলে ওয়াই এর মান কত, সমানুপাতে থাকে মানে আমরা সমানুপাতে যদি বলে দেয় থাকে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, তাকে এইভাবে লিখতে পারি। এই দেখো, এই তো এক্স, কি বল, দেখো এক্স বাই, আমরা এইভাবে লিখতে পারি এক্স বাই 3x ইজ ইকুয়াল টু সমানুপাতে, তাহলে 3/y, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। বোঝা গেল কিরকম ভাবে লিখতে পারি যদি সমানুপাতে থাকে। প্রথম দুটোকে দেখো এরকম ভাবে ভগ্নাংশ করে লিখবো, ইজ ইকুয়াল টু আবার এদের দুজনকে ভগ্নাংশ করে লিখবো। তাহলে দেখো এবারে কি কি কাটা যাবে, দেখো এক্স এক্স কাটা গেল। তাহলে এবারে কি হবে, কোনাকুনি গুণ করি আমরা, এখানে কিছু নেই মানে এক, ওয়াই এর সঙ্গে 1কে গুণ করে দিলে ওয়াই, 3-এর সঙ্গে 3কে গুণ করে দাও, 9 হয়ে যাবে। তাহলে এই তো ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম কত, 9। ঠিক আছে, হয়ে গেল, শেষ। চলো 2-এরটায় যাই, চলো 2-এর দাগেরটায় যাই। 2-এর দাগেরটাও কিন্তু অনেকবার করানো অঙ্ক। তাহলে দেখো 2-এর দাগে কি বলে দিয়েছে, এ 500 টাকা 9 মাসের জন্য, এবং বি দেখো কি বলে দিয়েছে, 600 টাকা 5 মাসের জন্য নিয়োজিত করলে তাদের লভ্যাংশের অনুপাতটা কত হবে। তাহলে দেখো এ 500 টাকা, 500 টাকা কত মাসের জন্য বলে দিয়েছে, 9 মাস, তাহলে 500 ইন্টু 9 করব, করলে কত হবে 4500। আর বি কত টাকা নিয়োজিত করছে, বি কিন্তু 600 টাকা 5 মাসের জন্য, তাহলে 600 ইন্টু কত 5 করলে কত হবে 3000। তাহলে এবারে বলো তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। এ এনেছে, তাহলে এ ব্যবসায় কত টাকা ঢালছে, 4500, বি ব্যবসায় কত টাকা ঢালছে, 3000 টাকা। তাহলে ওদের মূলধনের অনুপাত কত, মূলধনের অনুপাত, ওদের মূলধনের অনুপাত হবে 4500:3000, তাই তো। তাহলে মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত তাই হয়। তাহলে দেখো আমরা মূলধনের অনুপাতটা বের করি, তাহলেই তো হয়ে যাবে। এখান থেকে দুটো শূন্য কাটবে, এখান থেকে দুটো শূন্য কাটবে, তাহলে আমরা কি দিয়ে কাটবো, দেখো 15 দিয়ে কাটছি, 15 দিয়ে 45কে ভাগ করলে কত হবে, 3×15=45, 15 দিয়ে 30কে ভাগ করলে কত হবে 2। তাহলে এটা আমাদের কি বেরোলো, মূলধনের অনুপাত। অ্যান্সারে কি জানতে চেয়েছে, লভ্যাংশের অনুপাত। তাহলে আমরা কি জানি, মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত তাই হয়, তাহলে লভ্যাংশের অনুপাতে বসবেও কি এইটা। তাহলে এইটাই হলো কি আমাদের অ্যান্সার। বোঝা গেল। চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগেরটায়। তো দেখো এবারে আমরা করব কতটা, 3-এর দাগেরটা। এটা কিন্তু বারবার, এই প্রশ্নটা বারবার কিন্তু প্রত্যেকটা সেটে পাওয়া যাচ্ছে। তো এই জায়গাটা সবাই খুব ভালো করে দেখবে। কি বলে দিয়েছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, খুব ভালো করে দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত, এই হলো ও কেন্দ্রীয় বৃত্ত, যার দুটো জ্যা এ বি আর সিডি। তাহলে দেখো এই একটা জ্যা, যার নাম বলে দিয়েছে কি এ বি, আরেকটা জ্যা দেখো বলে দিয়েছে সিডি। তাহলে এই হলো সি আর এই হলো ডি। আচ্ছা তারপরে কি বলছে, এই তো হয়ে গেল জ্যা দুটো আঁকা, বলে দিয়েছে এ ও বি 60 ডিগ্রি। তাহলে দেখো এ ও বি কত বলছে, 60 ডিগ্রি। আচ্ছা আরেকটা কথা বলে দিই, বলে দিয়েছে সিডি আর এ বি সমান, লিখে রাখি, হ্যাঁ, সিডি আর এ বি সমান। অ্যান্সারে এবারে জানতে চেয়েছে সিওডি কত, সিওডি কত মানে এই কোণটার মান কত জানতে চেয়েছে। আগের ভিডিওতেই এইটা আমি পুরো ডিটেলসে তোমাদের বুঝিয়েছিলাম। তোমরা ডেসক্রিপশনের লিংক বা উপরে আই বাটনে ক্লিক তো করবে, ডেসক্রিপশনের লিংকে যাও, সেখানে আগের সেট মানে সেট নাম্বার 1 378 পেজ যেটা আছে, সেই 378 পেজের ভিডিওতে কিন্তু আমি পুরো ডিটেলসে এর উত্তরটাও যেমন বলে দিয়েছিলাম, এবং কেন সেই উত্তরটা হচ্ছে তার কারণটাও বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো সেইখান থেকে তোমরা অবশ্যই দেখে নাও। তো তবু আমি এটা বলে দিই, দেখো এই কোণটাও হবে কত বলো তো, 60 ডিগ্রি।
কারণ দেখো এই যে ত্রিভুজটা না, এই যে এ ও বি দেখতে পাচ্ছ তো, এ ও বি, এই ত্রিভুজটা আর এই যে সি ও ডি, দেখো এই যে এই ত্রিভুজটা সি ও ডি, এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজই হলো সমবাহু। এই যে জ্যা দুটো তো সমান, জ্যা দুটো সমান, যদি জ্যা দুটো সমান হয় না, তাহলে এই দুটো ত্রিভুজ হয় সমবাহু। ঠিক আছে, তার কারণটাও আমি কিন্তু আগের ভিডিওতেই আলোচনা করেছি। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত হয়, 60 করে হয়। এটাও 60, এটাও 60, এটাও 60, এটাও 60, দুটোই হলো সমবাহু। তাহলে এটাও 60, সেই জন্য এটাও 60। বোঝা গেল? তাহলে আমাদের কোণ সিওডি কত হবে, সিওডি কিন্তু হলো 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যান্সারে সিওডি হবে 60 ডিগ্রি। চলো এবারে 4-এর দাগেরটায় যাই। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর দাগের অঙ্কে প্রথমেই কি লেখা রয়েছে, দেখো প্রথমেই দেখবে লেখা রয়েছে 4/sec² তাহলে দেখো এটাকে আমি যা আছে আপাতত লিখি, সেক 4/sec², যেমন আছে থাক, এটা নিয়ে এখন কিছু কাটাছেড়া করছি না। তো এরপরে দেখো কি লেখা রয়েছে, 1/ নিচে লেখা রয়েছে 1+cot²θ। তো দেখো তোমরা এই সূত্রটা তো সবাই জানো, এই সূত্রটা যে কোসেক কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু কত হয়, ইজুকাল টু হয় কিন্তু 1। এই সূত্রটা আশা করি তোমাদের মনে আছে। কোসেক স্কোয়ার থিটা, তারপরে কি মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান হয় কি 1। এবারে এই যে মাইনাস কট স্কোয়ার থিটা এই সাইডে চলে গেলে তাহলে কি পড়ে থাকবে, কোসেক স্কোয়ার থিটা। তাহলে মাইনাস কট স্কোয়ার থিটা এইদিকে গেলে হবে কি প্লাস কট স্কোয়ার থিটা। বোঝা গেল, প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এই যে 1+cot²θ জায়গাতে আমি কত লিখবো, এই যে 1+cot²θ জায়গাতে এই দেখো 1+cot²θ জায়গাতে আমরা লিখবো কোসেক, কি লিখবো, কোসেক স্কোয়ার থিটা। বোঝা গেল? তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে, 3 × sin²θ। বোঝা গেল তো এত দূর? এইবারে আমরা কি করব, উল্টাবো। যে তোমরা আমাকে বলবে, দেখো এই যে 4টা যেমন লেখা আছে আমরা লিখি। দেখো 4-এর পাশে কিছু নেই মানে কি, 4-এর পাশে কিছু নেই মানে ইনটু 1 রয়েছে, তাই না? 4-এর পাশে কিচ্ছু নেই মানে আমরা বলতে পারি যে 4 × 1 রয়েছে। তাহলে এবারে তোমরা বলো যে 4 যেমন আছে, দেখো আমি আগে লিখে রাখি। তাহলে বলো এই যে 1 sec² θ, 1/sec² θ মান কত হবে, মানে সেক এর উল্টো কি হয়, তাই না? সেকের উল্টো মানে 1/sec মানে আমরা কি বলতে পারি, কজ, তাই না? cos²θ। আবার এইদিকে দেখো 1/cosec, তার মান কত হবে, কোসেকের উল্টো কি সাইন, সাইনের উল্টো কি কোসেক, এরকম ব্যাপার, sin²θ। আর এইটা যেমন আছে থাক, 3 sin²θ। এবারে চলো আমরা জাস্ট যোগ বিয়োগ করব, হয়ে যাবে। এই দেখো sin²θ আর 3 sin²θ, তাহলে কত হবে, এটা যেমন আছে থাক। তাহলে বলো sin²θ আর 3টে sin²θ মানে কি হবে, 4টে sin²θ। তাহলে কমন নেব, দেখো এখানেও 4 এখানেও 4, 4 কমন নিলে কি থাকবে, cos²θ প্লাস sin²θ, তাই না? sin²θ। তাহলে এবারে বলো এইটার মান কত হয়, তোমরা বলবে এই যে দেখো sin²θ প্লাস cos²θ, sin²θ প্লাস cos²θ ইজুকাল টু কত হয়, এখানে তো গুণ চিহ্ন, তাহলে sin²θ প্লাস cos²θ ইজুকাল টু কি হয়, 1 হয়। তাহলে 4 আর 1 গুণ করলে কত হবে, 4 × 1 = 4। তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো এবারে আমরা করব 5-এর দাগেরটা। 5-এর দাগে দেখো বলে দিয়েছে একটা নিরেট অর্ধগোলকের তল সংখ্যা। তাহলে নিরেট অর্ধগোলক মানে তো তোমরা বুঝতেই পেরেছো, ভেতরটা পুরো লোহা বা তামা দিয়ে ভর্তি। ঠিক আছে, তাহলে এই হলো নিরেট অর্ধগোলক। তাহলে এই তলটাকে আমরা কি বলি, বক্রতল বা পার্শ্বতল বলি, বক্রতল বলি। তাহলে এই একটা বক্রতল এবং এইখানে থাকে কি একটা সমতল, তাই না? এখানে কি থাকে, একটা সমতল। তাহলে এই একটা হলো বক্রতল আর এই তলটা কি, সমতল।
ঠিক আছে, এটা হলো আমি লিখে রাখছি সমতল। আর এইটা কি? বক্রতল। তাহলে টোটাল কটা তল হলো? একটা বক্রতল একটা সমতল, তাহলে টোটাল দুটো তল, দুটি তল হবে, তাই না? তাহলে তোমরা শূন্যস্থানে কি লিখবে? দুটি তল। ঠিক আছে, চলো এবারে আমরা যাবো ছয়েরটায়। তাহলে দেখো এখানে এবারে আমরা করব ছয়েরটা। তো দেখো ছয়ের দাগের অঙ্কটায় দেখবে লেখা রয়েছে সাবমিশন। এটা হলো সাবমিশন। সাবমিশন মানে হলো অনেকগুলো সংখ্যার যোগফলকে বলা হয় সাবমিশন। তাহলে দেখো সাবমিশন, উপরে দেখো লেখা রয়েছে 10, নিচে দেখো লেখা রয়েছে i ইজুকাল টু 1। তাই তো, i ইজুকাল টু 1 মানে হলো 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সমস্ত সংখ্যার যোগফল। ঠিক আছে, তাহলে সাবমিশন মানে কি বললাম? যোগফল। কার কার যোগফল? নিচে দেখো লেখা রয়েছে 1, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যত সংখ্যা হয় তাদের যোগফল। তাহলে এইটা হলে আমাদের কাছে এবারে জানতে চেয়েছে যে 10 পাশে দেখবে লেখা রয়েছে i বাই দেখবে লেখা রয়েছে 11, তাহলে এইটার মান আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা অঙ্কটা করব। তাহলে এখানে দেখো কি লেখা রয়েছে? 10, দেখো এটাকে আমি লিখছি 10 i বাই দেখবে কত লেখা রয়েছে? 11। তাহলে বলো আমরা i এর জায়গায় কত লিখবো? i এর জায়গাতে আমরা লিখব i মানে কি? i মানে হলো 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। ঠিক আছে, i এর মানে কি? 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। তাহলে আমরা কি লিখবো দেখো? দেখো 10 যেমন আছে লিখলাম তো, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। i এর জায়গাতে আমি লিখবো 1 বাই 11 যেমন আছে আছে। তাহলে আবার দেখো, আবার আমরা i এর জায়গাতে কত লিখবো? লিখবো কিন্তু এবারে i মানে কি? i মানে 1 নয় কিন্তু, i মানে 1 থেকে শুরু করে i এর মান 1, i এর মান 2, i এর মান 3, i এর মান 4, i এর মান 5 এরকম। তাহলে এবারে আমি i এর জায়গায় কত লিখবো? 2 লিখবো। ঠিক আছে, নিচে কত লিখবো? 11 লিখবো। ঠিক আছে, তারপরে দেখো আমাদের এরকম করে 10 পর্যন্ত লিখতে হবে দেখো। তাহলে আবার দেখো আমি কত লিখবো? 10 ইন্টু 3, আবার এখানে কত লিখবো? 11। তো এরকম করে আমাকে অনেকটা লিখতে হবে। তো লাস্ট পর্যন্ত আমি যেটা লিখবো সেটা হলো কি 10 ইন্টু 10 বাই 11 লাস্ট পর্যন্ত। আমি আর বেশি লিখছি না, এরকম ভাবে লিখছি। তাহলে এবারে বলো আমরা কমন কি নেব? দেখো প্রত্যেকটা ভগ্নাংশের দেখো রয়েছে 10/11, দেখো 10/11, দেখো 10/11। তাহলে আমরা কমন কি নেব? 10/11। কমন নিলে এখানে দেখো পড়ে থাকছে কত? 1, যোগ এখানে দেখো পড়ে থাকছে কত? 2, যোগ এখানে দেখো কত পড়ে থাকছে? 3, যোগ এরকম করে 4, 5, 6, 7, 8, 9 পুরো 10 পর্যন্ত পড়ে রয়েছে। বোঝা গেল? তাহলে এবারে আমাদের কত হচ্ছে? 10/11। তাহলে তোমরা বলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই সবকটাকে যোগ করলে আমরা কত পাবো? বলো কত পাবো বলো তো আমরা? খুব ভালো করে কিন্তু দেখবে। এখানে আমরা চাইলেই এরকম যোগ করে নিতে পারি যে 1 আর 2 এরম ভাবে চাইলে আমরা পুরো যোগ করে নিতে পারি, হাতে কর গুনেও পারি। কিন্তু যদি এখানে নাম্বারটা 10-এর জায়গাতে একটু বেশি কিছু থাকতো, ভাবো এখানে ভাবো 10-এর বদলে ভাবো যদি প্রায় 50 থাকতো, তাহলে 50 পর্যন্ত যোগ করা কি সম্ভব? সম্ভব নয়। সেই জন্য হাতে আমরা কর গুনে না কখনো যোগ করব না। আমরা কিভাবে যোগ করব? আমরা কি করব? জাস্ট একটা সূত্র মনে রাখবো। কি সেই সূত্রটা? সূত্রটা হলো n ইনটু n প্লাস 1/2। এই সূত্রটা আমরা মনে করে রাখবো। ঠিক আছে, তাহলে যতগুলো সংখ্যাই দিক না কেন, 10টা সংখ্যা থাকলে তো হাতে হাতে করা সম্ভব। যদি 10-এর বেশি থাকে তাহলে যাতে আমরা এই সূত্র দিয়ে করতে পারি। তাহলে আমরা n এর জায়গায় কত লিখবো? n মানে কতগুলো সংখ্যা? 10টা। আবার দেখো n মানে কতগুলো সংখ্যা? 10টা। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? দেখো 10 আর কাটাকুটি করি, হ্যাঁ, 2 1 কে 2, 10 কে কাটলে কত হবে? 5। তাহলে 5 ইন্টু 10 আর 1 কত? 11, 11 আর এখানে 5 গুণ করলে কত হবে? 55। ঠিক আছে, তাহলে এই যে 1 থেকে শুরু করে পুরো 10 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত? 55। ঠিক আছে, সরি এখানে যোগ চিহ্ন হবে না, এখানে তো গুণ চিহ্ন আছে। 55। ঠিক আছে, তাহলে আশা করি এতটা বুঝতে পারলে। এবারে আমরা কাটাকুটি করবো। এই দেখো 11 কে 11, 11 5 55। তাহলে কত হচ্ছে? 10 ইন্টু 5 করলে আমরা পাচ্ছি কত? 50। তাহলে এই হয়ে গেল আমাদের শূন্যস্থানের উত্তর। ঠিক আছে।
তো দেখো এবারে আমরা কিন্তু করব 3-এর দাগের সত্য মিথ্যাগুলো। তাহলে দেখো 3-এর দাগের 1-এ কি বলে দিয়েছে? এক্স ভ্যারিসাস জেড। ঠিক আছে, তাহলে এক্স ভ্যারিসাস দেখবে লেখা রয়েছে জেড। তারপরে দেখো লেখা রয়েছে ওয়াই ভ্যারিসাস জেড, ওয়াই ভ্যারিসাস জেড। তাহলে আগে আমরা এই ভ্যারিসাস গুলোকে তুলি। ঠিক আছে, এই ভ্যারিসাস গুলোকে আগে আমরা তুলে দিই। তুলে দিলে কি হবে দেখো, তাহলে এক্স ভ্যারিসাস তুলে দিলেই কি হয়, সমান চিহ্ন দিতে হয়, ধ্রুবক লিখতে হয়, কে ওয়ান বলে দেখো লিখছি, আর জেড যেমন আছে আছে। এখানে তোমরা ব্র্যাকেটের মধ্যে জানোই তো কি লিখতে হয়, যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আর লিখছি না, ছেড়ে দাও। তারপরে দেখো ওয়াই ভ্যারিসাস তুলে দেবো, এক্স লিখবো, আবার কে লিখবো, কে টু লিখবো। এবার এখানে কে ওয়ান লিখেছি, এখানে কে টু। এখানে জেড যেমন আছে আছে, এখানেও লিখতে হবে কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, চলো এবারে আমরা কি করব, যোগ করব, হ্যাঁ, এক্স আর ওয়াই কে। কারণ দেখবে আমাদের অ্যান্সারে বলেই দিয়েছে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস জেড। তো এটা সত্যি কি মিথ্যা, যে সত্যি এটা নাকি সত্যি নয়, সেটা আমরা চেক করব। তাহলে আমরা কি করব, এক্স কে আর ওয়াই কে যোগ করব। তাহলে চলো এক্স আর ওয়াই কে যোগ করি। তাহলে এক্স এর মান কত দেখো রয়েছে, এক্স এর মান রয়েছে কে ওয়ান জেড প্লাস, তাহলে এক্স এর মানটাকে দেখো এখানে লিখলাম। এবারে ওয়াই এর মান লিখবো, এখানে যেহেতু যোগ আছে এখানেও যোগ দেবো, ওয়াই এর মানকে লিখবো। দেখো ওয়াই এর মান কত রয়েছে, কে টু ইন্টু জেড। এবারে চলো আবার আমরা লিখবো কি, এক্স প্লাস ওয়াই। তাহলে কমন নেব, এই দুটো জায়গা থেকে কমন কি যাবে বলো, কমন যাবে দেখো এখানেও জেড এখানেও জেড। তাহলে কমন যাবে জেড, এখানে জেড কমন গেলে পড়ে থাকবে কে ওয়ান প্লাস, এখানে দেখো কি পড়ে থাকবে, কে টু। ঠিক আছে, এইবারে আমি এই যে সমান চিহ্নটাকে তুলে দিতে চাই, এই সমান চিহ্নটাকে তুলে দিতে চাই। তাহলে আমি যদি সমান চিহ্ন তুলে দিতে চাই তাহলে কি হবে, সমান চিহ্নর জায়গায় ভ্যারিসাস আনতে হয় এবং ধ্রুবকগুলোকে তুলে দিতে হয়, যা যা ধ্রুবক থাকে। তাহলে ধ্রুবক মানে কোনটা, কে, কে ওয়ান আর কে টু, এটা হলো কি ধ্রুবক। এই ধ্রুবকটাকে তুলে দিতে হয়, চলরাশিটাকে রেখে দিতে হয়, চলরাশিটা যেমন আছে থাক, ধ্রুবককে তুলে দিতে হয়। তাহলে ধ্রুবক হলো কি, কে ওয়ান আর কে টু, উঠে গেল। তাহলে পড়ে থাকছে কি, এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস জেড। তাহলে দেখো এটাই কি অ্যান্সারে আছে, ও বলেছে তো এটাই অ্যান্সারে হবে, তাহলে সত্যই তো হচ্ছে অ্যান্সার, মিলে যাচ্ছে তো, ওরা ওরা যা বলছে তার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে অ্যান্সারে কি হবে, হবে সত্য। তাহলে হবে কি সত্য। চলো এবারে 3-এর দাগের 2-এ যাই। তো দেখো এবারে আমরা যাব কি 3-এর দাগের 2-তে। তো দেখো 3-এর দাগের 2-তে বলে দিয়েছে দুটো চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে। তাহলে দেখো আমি আগে দুটো চতুর্ভুজকে এঁকে ফেলি, এই একটা চতুর্ভুজ আর এই একটা চতুর্ভুজ। দুটো চতুর্ভুজের অনুরূপ কোণ মানে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, আবার এই কোণটা অনুরূপ কোণ, আবার এই কোণটা অনুরূপ কোণ, আবার এই কোণটা অনুরূপ কোণ। বলছে অনুরূপ কোণগুলো যদি সমান হয় তাহলে চতুর্ভুজ দুটি সদৃশ্য। অবশ্যই অনুরূপ কোণ যদি সমান হয়, এটা এটা সমান, এইটা এইটা সমান, এইটা এইটা সমান, এই রকম ভাবে অনুরূপ কোণ সমান হলে চতুর্ভুজ সদৃশ্য হবে, এটা সত্য কথা। ঠিক আছে, চলে আসবো 3-এর দাগে। 3-এর দাগেরটা এর আগেও বারবার করিয়েছি, বলেছে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, এই তো লম্ব বৃত্তাকার শঙ্কু, হ্যাঁ, লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, উচ্চতা এই হলো ব্যাসার্ধ, এই উচ্চতা, এই ব্যাসার্ধ, এই তির্যক উচ্চতা, তিনটেই কি বলেছে, সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এই যে এই লাইনগুলো কিন্তু পুরো সমকোণী ত্রিভুজের বাহুর মতোই লাগে, সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্ব ভূমির মতোই লাগে। তাহলে এটাও কি হবে, সত্য হবে। ঠিক আছে, চলো এই আমাদের হয়ে গেল। নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে আমাদের কাছে চারেরটায় কি বলেছে, দেখো চারেরটায় দেখবে রয়েছে সাইন 12 ডিগ্রি মাইনাস দেখবে রয়েছে কজ বলেছে 78 ডিগ্রি। তো এইটার মান বলেছে এক হবে। তো এক হবে কি হবে না আমরা কি করে দেখব, চলো তাহলে দেখো সাইন 12 ডিগ্রি যেমন আছে আছে, এই 78টাকে আমরা কিভাবে লিখতে পারি, 78কে আমরা এইভাবে লিখতে পারি যে কজ, আমরা কি লিখতে পারি, কজ 78কে আমরা কিভাবে লিখতে পারি,
90 ডিগ্রি মাইনাস 12, তাই না? কজ 90 ডিগ্রি মাইনাস 12, তবেই কি হয়ে যাবে 78। তাহলে সাইন 12 ডিগ্রি যেমন আছে আছে। তাহলে এবারে তোমরা বলো কজ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে? কজ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হবে কি সাইন থিটা মানে কি 12 ডিগ্রি। তাহলে বলো সাইন 12 ডিগ্রি বিয়োগ করলে কত হবে? 0 হবে। আর বইয়ে কি বলছে? বইয়ের মধ্যে বলছে নাকি এদের সরলতম মান 1 হবে। তো এটা তো পুরো মিথ্যা, তাই না? পুরো তো মিথ্যা। চারেরটা, তাই না? চলো 5-এর দাগে যাই। দেখো এবারে আমরা করব 5-এর দাগেরটা। 5-এর দাগেরটাও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো বলে দিয়েছে এক ব্যবসায় রাজু আর আসিফ, তাদের মূলধনের অনুপাত 5:4। তাহলে দেখো রাজু আর আসিফ, আমি দেখো এরম ভাবে লিখে রাখছি, রাজু ইস টু আসিফ, তাদের মূলধনের অনুপাত কত বলে দিয়েছে? বলে দিয়েছে 5:4। তাহলে মনে রাখবে মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত তাই হয়। তাহলে দেখো এবারে রাজু দেখো কত টাকা লাভ করছে। দেখো রাজু লাভ করছে 80 টাকা। আর আসিফ কত লাভ করছে? আসিফ কত লাভ করছে বলো? আসিফ কিন্তু পাচ্ছে 100 টাকা। তাহলে তোমরাই এবারে বলো এই যে লাভ, রাজু কত টাকা লাভ করছে? 80, আর আসিফ 100। তাহলে এই দুটো আমরা লাভের অনুপাত করি, কত হয় দেখি তো? 80 আর 100 অনুপাত করি। 2 দিয়ে কাটলে কত হবে? 4। 2 দিয়ে 10কে কাটলে কত হবে? 5। তাহলে লভ্যাংশের অনুপাত কত হচ্ছে? 4:5। আর মূলধনের অনুপাত হচ্ছে 5:4। এটা তো কোনো মতেই সম্ভব নয়। মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান সর্বদা হতে হবে, কিন্তু এখানে যেহেতু সমান হচ্ছে না, তাহলে আমরা এর অ্যান্সারটা কি লিখব? মিথ্যা। ঠিক আছে, এর অ্যান্সার কি হবে? মিথ্যা। তারপরে দেখো 6-এর দাগেরটায় কি বলে দিয়েছে। দেখো 6-এর দাগেরটায় এখানে মধ্যমার কথা বলেছে। তাহলে দেখো মধ্যমা নির্ণয় করবার জন্য আমি আগে সাজিয়ে নেব, ছোট থেকে বড় 3। তারপর দেখো আমি কত লিখবো? 5। 5-এর পর দেখো রয়েছে 14। তারপরে দেখো রয়েছে 18 এবং তারপরে দেখো রয়েছে 20। এবারে এখানে বলছে এদের মধ্যমা কত হবে। এদের মধ্যমা বলছে নাকি 18 হবে। এটার উত্তরও তোমরা দেবে, আমি দেব না। তোমরা বলো যে এর মধ্যমা কত হবে এবং এটা কি সত্য না মিথ্যা হবে, তোমরাই বলবে। কারণ দেখো এখানে কটা সংখ্যা রয়েছে? 5টা সংখ্যা। কিভাবে মধ্যমা বের করতে হয় তোমরা বের করবে, করে আমাকে কমেন্টে অবশ্যই এর অ্যান্সার কিন্তু জানাবে। ঠিক আছে? खत्म। बाय बाय, टाटा, गुड बाय।